ওয়েলকাম টু পদ্মুত একাডেমি। আজ আমি তোমাদের গণিতের নবম শ্রেণীর উপপাদ্য 23 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 23 আলোচনা করার আগে তোমাদের কয়েকটা কথা বলে রাখি। মাধ্যমিক পরীক্ষাতে উপপাদ্য থাকে, ঠিক আছে? সেই জন্য আমাদের উপপাদ্যের কনসেপ্টগুলো, উপপাদ্যের কী কী প্রয়োগ করতে হয়, কীভাবে উপপাদ্য করতে হয়, উপপাদ্য করার জন্য কোন কোন জিনিসগুলো না জানলেই চলবে না, সেগুলো আমাদের নবম শ্রেণীতে ঠিকঠাকভাবে ক্লিয়ার করে রাখতে হবে। না হলে কিন্তু দশম শ্রেণীতে গিয়ে তোমরা সমস্যার সম্মুখীন হবে, ঠিক আছে? সেজন্য আমাদের প্রথমে কী কী জানতে হবে, কোন বিষয়ে পুরোপুরিভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ত্রিভুজ এবং চতুর্ভুজের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এই তিনটা বিষয়ে পারদর্শী তুমি যদি না হয়ে থাকো, তাহলে দশম শ্রেণীতে গিয়ে উপপাদ্য করার সময় হোঁচট খাবে। ওকে, তাহলে দেখো উপপাদ্য 23 নিয়ে আমি আলোচনা করছি। যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। তাহলে সমান্তরাল সরলরেখা যুগলটা কি আর ভূমিটা কি? দেখো আমি এখানে চিত্র ড্র করছি। দেখো এখানে দুটো সামান্তরিক রয়েছে, এটা একটা সামান্তরিক আর এটা একটা সামান্তরিক, যাদের ভূমিগুলো একটাই, কিন্তু সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত নয়। কারণ এখানে আছে কিন্তু এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যেও নেই, আবার এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যেও নেই। দ্যাট মিনস তোমাদের সমান্তরাল দুটো সরলরেখা অঙ্কন করতে হবে এবং যে সামান্তরিকগুলো তুমি ড্র করবে এইভাবে তোমাকে ড্র করতে হবে। আবার ধরো তুমি এইভাবে সামান্তরিক ড্র করতে পারো, আবার তুমি এইভাবে সামান্তরিক ড্র করতে পারো। যতগুলো সামান্তরিকে আঁকো না কেন, ভূমি একটাই থাকবে এবং সমান্তরাল সরলরেখার সাথে অ্যাটাচ অবস্থায় ওর মধ্যেই থাকবে। এটাকে ক্রস করে উপর দিকেও চলে যাবে না, আবার নিচের দিকেও চলে আসবে না, এটার মতো, ঠিক আছে? তাহলে দেখো আমরা কোশ্চেনটা পড়ে কি কি বুঝেছি সেই মোতাবেক একটা ছবি ড্র করব। তাহলে যে সকল সামান্তরিক বলেছে, যে সকল মিন্স একের অধিক, একের অধিক 5টা 6টা 10টা 15টা 1 কোটি 2 কোটি তুমি ছবি আঁকতে পারো। কিন্তু আমরা যদি আরবিটারি যে কোনো আমরা যদি দুটো সামান্তরিক ড্র করে উপপাদ্যটা প্রমাণ করতে পারি, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে কোনো যতগুলো মন সামান্তরিক যদি ড্র করি উপপাদ্যটা আমরা প্রয়োগ করতে পারবো। সমস্ত সামান্তরিকের জন্য সেটাই প্রযোজ্য। ওকে, তাহলে যে সকল সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাহলে আমি দুটো সামান্তরিক আঁকছি একটা সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে। দেখো এটা একটা আঁকলাম, আবার ধরো এদিকে একটু টেনে দিচ্ছি, এটা একটা টানলাম, ঠিক আছে? সামান্তরিকগুলো নাম দিয়ে দিচ্ছি। যে কোনো দিলেই চলবে। যখন তোমরা উপপাদ্য বুঝবে সব সময় পিকচারটা দেখে বোঝার চেষ্টা করবে। নাম দিয়ে দিয়ে যদি বোঝার চেষ্টা করো, পরীক্ষার সময় তোমরা অনেকগুলো উপপাদ্য স্টকে নিয়ে যাবে, সেই সময় কোন পয়েন্টার কী কী নাম দেওয়া হয়েছিল সেটা কখনোই মনে থাকা সম্ভব নয়। তখন যদি এলোমেলো নামকরণ হয়ে যায় সমস্যায় পড়বে। সেই জন্য ছবি দেখে দেখে যদি বুঝে রাখো, তাহলে যে কোনো নামকরণ করলেই তোমরা উপপাদ্যটা বুঝতে পারবে। তাহলে উপপাদ্যের প্রথম পার্ট কি? প্রদত্ত। প্রদত্তের মধ্যে আমরা কি লিখি? প্রদত্তের মধ্যে লেখা হয় কোশ্চেনে যেটা পেয়েছি সেটা যখন চিত্রের মধ্যে নামকরণ সহ লিখবো সেটাই হচ্ছে আমাদের প্রদত্ত, ঠিক আছে? তাহলে যে সকল সামান্তরিক বলেছে, আমি তো দুটো সামান্তরিক এঁকেছি, তাহলে আমরা প্রদত্তের মধ্যে কি বলবো? সামান্তরিক এ বি সি ডি এবং সামান্তরিক বি সি ই এফ। তাহলে সামান্তরিক এ বি সি ডি ও সামান্তরিক বি সি ই এফ। পিকচার দেখে দেখে সবসময় ফলো করবেন। সামান্তরিক দুটি একই ভূমি, নামটা কি দিয়েছে ভূমিটার? বিসি, ও একই সমান্তরাল সরলরেখা যুগল। সমান্তরাল সরলরেখা যুগলে কি নাম দেওয়া আছে? এই ও বিসি এর মধ্যে অবস্থিত। তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেনটা পড়ে কোশ্চেনের মাঝে মাঝে যেসব নামকরণগুলো দেওয়া আছে সেইটা সহ যখন আমি লিখে দিচ্ছি সেটাই হচ্ছে আমাদের প্রদত্ত। আরেকবার বলছি দেখে নাও, সামান্তরিক এবিসিডি ও সামান্তরিক বিসিইএ। দেখো এতটা পর্যন্ত কভার হয়ে গেল।
এরপর কি বলবো, সামান্তরিক এবিসিডি ও সামান্তরিক বিসিএফ একই ভূমি বিসি ও একই সমান্তরাল সরলরেখা যুগল এই ও বিসি এর মধ্যে অবস্থিত। আমাদের প্রদত্তের পার্ট কভার হয়ে গেছে। এরপর আসে আমাদের প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য বিষয়। প্রমাণ করতে হবে যে মধ্যে আমরা কি লিখবো, যেটা আমাদের দেখাতে হবে সেই জিনিসটাই আমরা প্রমাণ করতে হবে যে মধ্যে লিখবো। কি দেখাতে হবে, তাদের ক্ষেত্রফল সমান। কাদের ক্ষেত্রফল সমান, সামান্তরিকগুলোর ক্ষেত্রফল সমান। আমাদের এখানে কটা সামান্তরিক আছে, দুটো সামান্তরিক আছে, তাহলে সামান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমি লিখে দেবো সরাসরি সামান্তরিক এবিসিডি সমান সামান্তরিক বিসিইএফ, বা এভাবে লিখতে পারো সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক বিসিইএফ এর ক্ষেত্রফল। যাও লিখলে চলো, কোনো প্রবলেম নেই। বইয়ের ভাষা হুবহু কপি করতে হবে তার কোনো মানে নেই। বুঝবে বইয়ের ভাষা, লিখবে নিজের ভাষা, কোনো সমস্যা হবে না। এবার কিছু কিছু উপপাদ্যের ক্ষেত্রে আমাদের অঙ্কনের প্রয়োজনীয়তা থাকে, আবার কিছু কিছু উপপাদ্যে অঙ্কনের প্রয়োজনীয়তা থাকে না। ঠিক আছে, আমাদের যেমন এই উপপাদ্যটাতে কোনো ধরনের অঙ্কনের প্রয়োজনীয়তা নেই। ওগুলো উপপাদ্যগুলো করতে করতে বুঝে যাবে কোনটা উপপাদ্যর অঙ্কন করতে হবে, কোনটা করতে হবে না। তাহলে আমাদের মেন কাজ কি, সামান্তরিকগুলোর ক্ষেত্রফল সমান দেখাবো। ঠিক আছে, তাহলে এবার আমি প্রমাণে আসছি। প্রমাণটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ। ঠিক আছে, তাহলে প্রমাণে দেখো আমরা কি করছি, আমাদের কি কাজ হবে, সামান্তরিক দুটো ক্ষেত্রফল সমান দেখাতে হবে। চিত্রের মধ্যে লক্ষ্য করে দেখো, এখানে আমাদের দুটো ত্রিভুজ আছে, এবিএফ একটা ত্রিভুজ আর সিডিই একটা ত্রিভুজ। সিডিই বা সিইডি যা হোক একটা বললে চলে। এই দুটো ত্রিভুজ আছে আমাদের এখানে। একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবে, গোটা চতুর্ভুজটার থেকে এ বি সি ই, এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটার থেকে যদি আমি ত্রিভুজ এ বি এফ বাদ দিই, দেখা একটা সামান্তরিক পাচ্ছি। আবার এই গোটা চতুর্ভুজটার থেকে যদি এই ত্রিভুজটা বাদ দিই, আর একটা সামান্তরিক পেয়ে যাচ্ছি। তাহলে মোদ্দা কথায় কি আসছে, যদি আমি ত্রিভুজ দুটো ক্ষেত্রফল সমান দেখিয়ে দিতে পারি, তাহলে একটাই তো চিত্র, একটাই চতুর্ভুজ, সেখান থেকে একই ত্রিভুজ বাদ দিচ্ছি। একবার বাদ দিলে যে অংশটা পড়ে থাকবে সেটা ক্ষেত্রফল, আর একই ত্রিভুজ তো বাদ দিলে আরেকটা অংশ যেটা পড়ে থাকবে তার ক্ষেত্রফল সমান হবে। আর ওই অংশ দুটো বাদ দিলে তো আমাদের কি আসছে, সামান্তরিকগুলো আসছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা সমান আমরা ইজিলি দেখাতে পারবো। সেজন্য প্রথম কাজ কি করবো, ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল আমরা সমান দেখাবো। ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান দেখাতে গেলে আমাদের প্রথম কাজ যেটা করতে হবে, সেটা করতে হবে ত্রিভুজ দুটোকে সর্বসম দেখাতে হবে। ত্রিভুজ দুটো যদি আমরা সর্বসম দেখিয়ে দিতে পারি, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম দেখানোর জন্য দেখো, প্রথমত আমি সামান্তরিক এ বি সি ডি, এখান থেকে কি পাচ্ছি, এ বি সমান্তরাল সিডি। এটা তো সামান্তরিকের ধর্ম, তোমরা জানো যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে এ বি সিডি সামান্তরিকের এ বি সমান্তরাল সিডি, এবং এই ছেদক, দেখো এই দুটো সমান্তরাল আছে আর এটা ছেদক আছে। তো যখন ছেদক থাকবে বা সমান্তরাল থাকবে তখন কি হয়, কন্ডিশনটা দেখো এইরকম হয়ে আছে ছবিটা। তখন আমরা বলতে পারি যেহেতু এই দুটো সরলরেখা সমান্তরাল, এই কোণটার সাথে এই কোণটা সমান হয়। কেন হয়, এটা একটা অনুরূপ কোণের বৈশিষ্ট্য। এই দেখো আমরা ছোটবেলায় করেছি, দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, মাঝে যদি একটা ছেদক থাকে, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হয়, এদের বলা হয় অনুরূপ কোণ। এই কোণটার সাথে এই কোণটা সমান হয়, এদের বলা হয় একান্তর কোণ। আবার এই কোণটার সাথে এটা সমান হয়, এদের বলা হয় বিপরীত কোণ। তত সব আমাদের এখানে অ্যাপ্লাই হচ্ছে না, অ্যাপ্লাই কোণটা হচ্ছে অনুরূপ কোণটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান, কেন সমান, এরা অনুরূপ কোণ। তাহলে এই পিকচারটার মধ্যে কোন দুটো কোণ সমান হচ্ছে, এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে। তাহলে এ বি সমান্তরাল সিডি যখন হচ্ছে, এই সরলরেখার সাথে সরলরেখার সমান্তরাল হচ্ছে, আর এটা যখন ছেদক হচ্ছে, তখন আমি এই কোণটার সাথে কোণটা সমান পেয়ে যাচ্ছি। তাহলে লিখতে পারি কোণ বি এ এফ, ছবি দেখে দেখে সবসময় কাজ করবে, সমান কোণ সিডি ই। এক নম্বর নাম দিয়ে রেখে দিচ্ছি। আবার দেখো সামান্তরিক বিসিইএফ এর কি আছে, এই সরলরেখার সাথে এই সরলরেখার সমান্তরাল, অর্থাৎ এফপি এবং ইসি সমান্তরাল, কারণ সামান্তরিকের বিপরীত দুটো বাহু।
তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, কারণ এই দুটো সমান্তরাল আর এটা ছেদক, এই হলো সমান্তরাল আছে, এটা ছেদক আছে, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, কারণ এরা অনুরূপ কোণ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, কোণ বি এফ এ সমান কোণ সি ই ডি, এটা 2 নম্বর নাম দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা ভাষাটা ওইভাবে লিখবো, এফ বি সামান্তরিক বি সি ই এফ বি সমান্তরাল ই সি এবং ই এ ছেদক, অতএব এই কোণটার সাথে এই কোণটা সমান। এরপর দেখো আমরা এই দুটো ত্রিভুজকে নিচ্ছি, এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি পাবো, ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ ডি সি ই। দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য তো আমাদের কি কন্ডিশন আছে, তিনটে কন্ডিশন আমাদের সমান দেখাতে হবে। একটা কন্ডিশন বাদ দিয়ে, সেটা হলো দুটো ত্রিভুজেরই তিনটে কোণের মান সমান, সেক্ষেত্রে সর্বসম হয় না, সেক্ষেত্রে সদৃশ্যকোণী হয়। সেটা সদৃশ্যকোণী যখন আলোচনা করবো তখন বলবো। তাহলে আমাদের এখানে কি দেখাতে হবে, যে কোনো একটা কোণ দুটো বাহু বা দুটো বাহু একটা কোণ বা তিনটে বাহু সমান দেখিয়ে দিই যদি, অর্থাৎ তিনটা কন্ডিশন যদি সমান দেখিয়ে দিই, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম। তো দেখো দুটো ত্রিভুজের মধ্যে দুটো কন্ডিশন আমরা অলরেডি সমান দেখিয়ে দিয়েছি, কোণ দুটো এই কোণটার সাথে এই কোণটা সমান, আর এই কোণটার সাথে এই কোণটা সমান, আর এই কোণটার সাথে এই কোণটা সমান। আমরা এই দুটো কন্ডিশন দেখিয়ে রেখেছি, তাহলে আরেকটা কন্ডিশন যদি আমরা দেখিয়ে দিই, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম। তো দেখো এটা তো একটা সামান্তরিক, এই সামান্তরিকটার এ বি আর ডিসি সমান্তরাল বলেছিলাম। সামান্তরিকের ধর্ম কি বলে, বিপরীত বাহুগুলো যেই রকমভাবে সমান্তরাল হয় সেরকমভাবে সমান হতে হবে। সামান্তরিকের ধর্মই ওটা, যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমরা সমান দেখিয়ে দেবো, এই ত্রিভুজের এ বি বাহুটার সাথে সমান হবে কোনটা, এই ত্রিভুজটার ডিসি বাহুটা। তাহলে দেখো একটা কন্ডিশন, দুটো কন্ডিশন, তিনটে কন্ডিশন আমরা সমান দেখিয়ে দিলাম। যখন আমরা তিনটে কন্ডিশন সমান দেখিয়ে দিয়েছি, দুটো কোণ আর একটা বাহু, তখনই আমরা বলতে পারি কি ত্রিভুজ এ বি এফ সর্বসম, এটা হলো সর্বসম চিহ্ন, ত্রিভুজ ডিসি ই। তাহলে দুটো ত্রিভুজ যখন আমরা সর্বসম দেখিয়ে দিব, তখন ইজিলি বলা যাবে কি যে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। কারণ কি, কারণ ওরা সর্বসম হয়েছে মানে ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, অনুরূপ কোণগুলো সমান হবে, অনুরূপ বাহুগুলো সমান হবে, যা হোক আমরা সমান দেখিয়ে দিতে পারবো। কখন দেখাতে পারবো, যখন ত্রিভুজ দুটো আমরা সর্বসম দেখাবো। তা সর্বসম প্রমাণ হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি এফ আর ত্রিভুজ সি ডি ই, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল যখন সমান হয়ে গেল, তাহলে দেখো আমি চতুর্ভুজ এ বি সি ই, এইখান থেকে যদি ত্রিভুজ এ বি এফ এর ক্ষেত্রফল মাইনাস করি, তাহলে আমরা সমান পাবো কিনা, চতুর্ভুজ এ বি সি ই মাইনাস ত্রিভুজ সি ডি ই। অর্থাৎ এই গোটা চতুর্ভুজটার থেকে এই ত্রিভুজটা যখন আমি মাইনাস করছি, এই ত্রিভুজটা মাইনাস করলে দেখো এই সামান্তরিকটা আসছে। আবার এই বড় চতুর্ভুজটার থেকে এই ত্রিভুজটা যখন মাইনাস করছি, তখন এই সামান্তরিকটা আসছে। আবার ত্রিভুজ দুটো তো ক্ষেত্রফল সমান, তো ত্রিভুজ দুটো ক্ষেত্রফল যেহেতু সমান, আর একই চিত্র থেকে আমি দুবার একই পরিমাণ ক্ষেত্রফল বিয়োগ করছি, তার মানে অবশিষ্ট যেগুলো পড়ে থাকবে তারাও নিজেদের মধ্যে সমান, অবশিষ্ট এরিয়াটা নিজেদের মধ্যে সমান। তাহলে এই চতুর্ভুজটার থেকে যখন এই ত্রিভুজটা আমি মাইনাস করছি, কোন এরিয়াটা পড়ে থাকছে, বিসিইএফ, সামান্তরিক বিসিইএফ, তার সাথে সমান কোনটা হবে, এই চতুর্ভুজটার থেকে যখন এই ত্রিভুজটা আমি মাইনাস করছি বা ত্রিভুজের এরিয়াটা বাদ দিচ্ছি বা ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি, তখন আমার এই সামান্তরিক ক্ষেত্রফলটা পড়ে থাকছে, কি থাকছে, সামান্তরিক এ বি সি ডি। তাহলে দেখো আমাকে তো এটাই প্রমাণ করতে দিয়েছিল যে একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত যতগুলো সামান্তরিক থাকবে তাদের ক্ষেত্রফল সমান। আমরা যে কোনো দুটো সামান্তরিক নিয়েছিলাম, সেই দুটো সামান্তরিক নেওয়ার জন্য আমরা দেখিয়ে দিতে পেরেছি যে সামান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে যতগুলো সামান্তরিক আমরা নিই না কেন, তারা নিজেদের মধ্যে সমান হবে ক্ষেত্রফল হলো। ঠিক আছে, তাহলে আমরা দুটো সামান্তরিক নিয়ে প্রমাণ করে দেখিয়ে দিলাম যে এদের যদি একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে এই সামান্তরিকগুলোর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, ভালো করে বুঝে বুঝে উপপাদ্য করতে হবে, মুখস্থ করতে যেও না, নাহলে কিন্তু দশম শ্রেণীতে খুব জোরে একটা বড় ঝটকা খেয়ে নিয়ে পড়বে আর সামলাতে পারবে না নিজেকে। তাহলে উপপাদ্য করার জন্য প্রথমে যেই
মূল বিষয়গুলো জানতে হবে, সেগুলো হচ্ছে কোণ এবং কোণের শ্রেণী বিভাগগুলো, পাশাপাশি অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপরীত কোণ, তার পাশাপাশি ত্রিভুজের যে সব ভাগগুলো রয়েছে সেগুলো, চতুর্ভুজ এবং তার ভাগগুলো রয়েছে সেগুলো, এগুলো যদি তুমি ভালো করে নাও, উপপাদ্যে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ।